হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এডুকেশন ইফাই। এবং আজকের টপিক কি তোমরা থাম্বনেল দেখে সবাই বুঝে গেছো, তবে এটা শুধুমাত্র আমাদের চ্যানেলের টপিক নয়, এটা এখন দেশের হেডলাইন বলতে পারো। রিভাইভাল অফ নালন্দা ইউনিভার্সিটি। হ্যাঁ, নালন্দা বিশ্ববিদ্যালয়, যার নতুন গঠন আমরা দেখতেই পাচ্ছি। নালন্দা বিশ্ববিদ্যালয় এমন একটা বিশ্ববিদ্যালয় যেটা দেশের ঐতিহ্যের জন্য গৌরবশালী ঐতিহ্যকে বহন করছে এবং দেশের কালচারাল বলো, এডুকেশনাল বলো, সব দিক থেকে আমাদের ভারতবর্ষ কতটা উন্নত ছিল, কতটা এগিয়ে ছিল সেটার সাক্ষ্য বহন করছে। তাই নালন্দা বিশ্ববিদ্যালয়ের যে 19শে জুন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইনগরেট করলেন নতুনভাবে, নতুন নালন্দা বিশ্ববিদ্যালয়ে যে ক্যাম্পাস উদ্বোধন করলো, সেটা কিন্তু অবশ্যই হেডলাইন হওয়ার মতনই খবর। সেটা শুধুমাত্র দেশের হেডলাইন নয়, এটা ইন্টারন্যাশনাল হেডলাইন, কারণ এখানে এই সুবাদে উপস্থিত হয়েছে 17 জন রাজদূত এবং দেশের প্রতিনিধি। বুঝতেই পারছো তাহলে এটা কতটা ইম্পর্টেন্ট ভারতবর্ষের জন্য, ইন্ডিয়ান কালচারাল দিক থেকে এবং ইন্ডিয়ার ফিউচারের দিক থেকে। কারণ নালন্দা বিশ্ববিদ্যালয় এমন একটা বিশ্ববিদ্যালয় ছিল যা বলতে পারো যে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম কোনো শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে শুধুমাত্র যে শিক্ষা দেওয়া হতো তাই নয়, সেখানে কিন্তু রেসিডেন্সিয়াল এডুকেশনাল প্লেস ছিল। সেটা বুঝতেই পারছো, মানে আবাসিক। সেখানে ছাত্রছাত্রীরা অবৈতনিক বেতন না দিয়ে সেখানে থাকা খাওয়া করে পড়াশোনা করতে পারত, এবং যার জন্য শুধুমাত্র দেশের নয়, এখানে উপস্থিত হতো বিদেশ থেকেও নানা ছাত্রছাত্রীরা। এবং সেটা বলতে পারো জাপান, সেটা বলতে পারো চীন, সেটা বলতে পারো বর্তমান সিঙ্গাপুর, এবং তৎকালীন যেটা পারস্য মানে বর্তমান ইরান, এছাড়া অন্যান্য দেশ থেকেও কিন্তু নালন্দা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য এখানে ছাত্ররা উপস্থিত হতো। এবং জানো যে এখানে নালন্দা বিশ্ববিদ্যালয় এটা মোটামুটি 420 খ্রিস্টপূর্বাব্দে এটা স্থাপিত হয়েছিল, এবং মনে করা হয় যে এটা স্থাপন করেছিলেন গুপ্ত বংশের একজন রাজা কুমারগুপ্ত। আমরা সবাই তার নাম জানি নিশ্চয়ই, যদিও এই তথ্যটা কিন্তু পাওয়া যাচ্ছে হিউয়েনসাংয়ের পুস্তক থেকে। হিউয়েনসাং, আমরা জানি হিউয়েনসাং একজন চৈনিক পরিব্রাজক, এবং তিনি রাজা হর্ষবর্ধনের সময় ভারতবর্ষে এসেছিলেন। এবং তোমরা কি জানো যে হর্ষবর্ধনের সময় এই আসা চৈনিক পরিব্রাজক তিনি কিন্তু নালন্দা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা গ্রহণের উদ্দেশ্যেই এসেছিলেন, এবং এখানে থেকে তিনি যা উপলব্ধি করেছেন, তিনি যা জ্ঞান অর্জন করেছেন, সেটাই কিন্তু তার পুস্তকে তিনি লিখে রেখে গেছেন। এবং এটাই কিন্তু বলতে পারো নালন্দা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের সাক্ষ্য বহন করছে। যদিও ধ্বংসাবশেষের পর নালন্দা বিশ্ববিদ্যালয়ের যে বর্তমান ধ্বংসস্তূপ আমরা দেখতে পাই, তার সাথে কিন্তু হর্ষবর্ধনের সময়ে আসা চৈনিক পরিব্রাজক হিউয়েনসাংয়ের অনেক তথ্যই মিলে যাচ্ছে, এবং তার মতেই কুমারগুপ্ত ছিলেন এর প্রতিষ্ঠাতা। তবে আরেকটা মতামত রয়েছে যে নালন্দা বিশ্ববিদ্যালয় সেটা আগে কিন্তু বিশ্ববিদ্যালয় হিসেবে প্রকাশ পায়নি, এটা ছিল উপাসনালয় বৌদ্ধদের, এবং সম্রাট অশোক এটা স্থাপন করেছিলেন শুধুমাত্র বুদ্ধের যে প্রিয় শিষ্য সারিপুত্র তার উপাসনালয় হিসাবে। পরবর্তীকালে কুমারগুপ্ত একে বিশ্ববিদ্যালয়ের আকারে নিয়ে আসেন, এবং তার সময় থেকেই এখানে বিদ্যাচর্চা শুরু হয়, এটা মনে করা হয়ে থাকে। এছাড়া এই নালন্দা বিশ্ববিদ্যালয়, যেটা বললাম, মোটামুটি 10,000 ছাত্র এখানে বাস করত, পড়াশোনা করত, এবং সবচেয়ে বড় কথা পুরোটাই ছিল কিন্তু অবৈতনিক। বুঝতে পারছো, যে সমস্ত রাজারা এখানে রাজত্ব করেছেন তাদেরই আনুকূল্যে কিন্তু, রাজন্যদের আনুকূল্যে কিন্তু নালন্দা বিশ্ববিদ্যালয়ের সমস্ত খরচ খরচা, সমস্ত দেখভাল সবটাই কিন্তু চলতো। এখানে 10,000 জন যেমন ছাত্র ছিল, তেমন 2,000-এরও বেশি কিন্তু শিক্ষাগুরু উপস্থিত ছিল। এবং শিক্ষাগুরুরা কিন্তু যেন তেন শিক্ষাগুরু ছিলেন না, তারা কিন্তু যথেষ্ট জ্ঞানী পণ্ডিত ব্যক্তি ছিলেন। তার মধ্যে কয়েকজনের নাম উল্লেখ করলেই তোমরা বুঝতে পারবে যে তাদের জ্ঞানের পরিধি কতটা ছিল। শিলভদ্র, নাগার্জুন, এনাদের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য।
এছাড়া এখানে আরও কয়েকজন বাঙালি আচার্যও কিন্তু উপস্থিত ছিলেন। এছাড়া আরও অনেক আচার্য, জ্ঞানী গুণী ব্যক্তিরাও আচার্য হিসাবে এখানে পড়িয়েছেন। সবার নাম হয়তো উল্লেখ নেই, কিন্তু তারা তাদেরই আনুকূল্যে বা তাদেরই বিদ্যাচর্চার মাধ্যমে কিন্তু নালন্দা বিশ্ববিদ্যালয় 800 বছর সেরা স্থানে ছিল এবং ভারতবর্ষের মুখ সারা পৃথিবীর বুকে উজ্জ্বল করেছিল। আজও যদি এই বিশ্ববিদ্যালয় উপস্থিত থাকতো এবং সেই ধারাকেই যদি আমরা বহন করে নিয়ে যেতে পারতাম, তাহলে অবশ্যই আজকে ভারতবর্ষ যেখানে দাঁড়িয়ে আছে সেখান থেকে কয়েক গুণ উপরে থাকতো, এটা বলা নিঃসন্দেহে বলা যেতে পারে, তাই তো? নালন্দা বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাসটা ছিল সেখানে কিন্তু যে লাইব্রেরি বা যেটা পুস্তক সংগ্রহালয় ছিল নালন্দা বিশ্ববিদ্যালয়ে, যার জন্য নালন্দা বিশ্ববিদ্যালয় এত প্রসিদ্ধ, সেই পুস্তকালয়ে কিন্তু 3টে ভাগ ছিল, মানে 3টে পুস্তকালয় ছিল বলতে পারো, এবং তাদের 3 ধরনের নাম ছিল। সেটা কি? সেটা হচ্ছে রত্ন সাগরিকা, রত্ন রঞ্জিকা এবং রত্ন দধিকা। এই 3টে নামে নালন্দা বিশ্ববিদ্যালয়ের 3টে পুস্তকালয় উপস্থিত ছিল নালন্দা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। এবং সেই নালন্দা বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাসটা, এই পুরোটা, যেটা পুরনো নালন্দা বিশ্ববিদ্যালয়ের ধ্বংসস্তূপ থেকে জানা যাচ্ছে যে এই পুরো ক্যাম্পাসটাই কিন্তু চওড়া লাল ইট দিয়ে ঘেরা ছিল, মানে পুরো জায়গাটাই, এবং মোটামুটি 15 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই নালন্দা বিশ্ববিদ্যালয় কিন্তু উপস্থিত ছিল। তাহলে কতটা জায়গা জুড়ে এখানে ছিল এবং কত ছাত্রের সমাহার এখানে ঘটেছে সেটা বুঝতেই পারছো। এবং এখানে বিভিন্ন ধরনের চর্চা করা হতো, সেখানে জ্যোতিষশাস্ত্র বলো, সেখানে সঙ্গীত বলো, চিত্রকলা বলো, চিকিৎসাবিদ্যা বলো, গণিত বলো, সমস্ত ধরনের এখানে কিন্তু চর্চা চলতো, যার জন্য দেশের তো শুধু নয়, বিদেশ থেকেও কিন্তু প্রচুর ছাত্রছাত্রী এখানে উপস্থিত হতো এবং তাদের অবশ্যই কঠিন প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে কিন্তু এখানে ভর্তি নেওয়া হতো। হিউয়েন-সাং, যার নাম আমরা করছি, হিউয়েন-সাংও কিন্তু এখানে বিদ্যা চর্চার জন্যই এখানে ভর্তি হওয়ার আশা নিয়েই এসেছিলেন, কিন্তু তিনি বহুবার প্রবেশিকা পরীক্ষায়, এবং সবচেয়ে বড় কথা বলে রাখি যে নালন্দা বিশ্ববিদ্যালয়ে প্রবেশিকা পরীক্ষার প্রথম পরীক্ষাটা কোথায় দিতে হতো জানো? অবশ্যই নালন্দা বিশ্ববিদ্যালয়ে যে দ্বাররক্ষী ছিল, মানে যাকে আমরা দারোয়ান বলে থাকি, তার কাছে। এবং সেই পরীক্ষাতে কিন্তু হিউয়েন-সাং বহুবার ফেল করেছে, মানে পাশ করতেই পারেনি। পরবর্তীকালে তার মনোবাঞ্ছা পূর্ণ হয় এবং তিনি তার জ্ঞানের মাধ্যমে কিন্তু নালন্দা বিশ্ববিদ্যালয়ে প্রবেশের পথ খুঁজে পান এবং সেখানে তিনি বিদ্যাচর্চা করেন। এবং তারপরে তার পুস্তকে নালন্দা বিশ্ববিদ্যালয়ের যে গুণগাথা তুলে ধরেছেন তিনি এবং তার সম্পর্কে যে বিস্তারিত বিবরণ দিয়েছেন, সেখান থেকে কিন্তু আমরা নালন্দা বিশ্ববিদ্যালয়ের সম্পর্কে একটা মোটামুটি খুব সুন্দর একটা পিকচার বা ছবি আমরা পাই, এবং যার মাধ্যমে এটা জানতেই পারছি যে এখানে প্রচুর অমূল্য বই ছিল যেগুলো বর্তমানে ধ্বংস হয়ে গেছে। যেই জ্ঞান এখানে, জ্ঞানের ভাণ্ডার বলা হয়ে থাকে নালন্দা বিশ্ববিদ্যালয়কে, যে জ্ঞান এখানে সঞ্চিত ছিল, যে ম্যানুস্ক্রিপ্টগুলো ছিল, মানে পাণ্ডুলিপি ছিল, হাতে লেখা বই, এছাড়া আরও অনেক অনেক অমূল্য বই এখানে ছিল। এখানে মূলত বৌদ্ধ সংস্কৃতির, হিন্দু সংস্কৃতির, সনাতন ধর্মের যে চর্চা এখানে চলতো, সেটা কিন্তু অনেকটাই, প্রায় পুরোটাই ধ্বংস হয়ে যায় বখতিয়ার খিলজির আক্রমণে। বলে রাখি যে নালন্দা বিশ্ববিদ্যালয় মূলত পালি ভাষায় এবং সংস্কৃত ভাষায় কিন্তু বিদ্যাচর্চা করানো হতো, কারণ এখানে বৌদ্ধ সংস্কৃতি যেমন প্রাধান্য পেয়েছে, তেমন কিন্তু হিন্দু সংস্কৃতি বা সনাতন ধর্ম কিন্তু প্রাধান্য পেয়েছে। এখানে কিন্তু উপনিষদ, হাতে লেখা উপনিষদ এর বই ছিল। এখানে পুরো দমে শাস্ত্র চর্চা করা হতো।
বুঝতে পারছো, নালন্দা বিশ্ববিদ্যালয়ের মতো একটি বিশ্ববিদ্যালয়, সেটা কিন্তু অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকেও পুরনো, যাকে আমরা এখন অনেক বেশি সমাদর করে থাকি। এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নাম যেভাবে পৃথিবী জোড়া রয়েছে, তারও আগে কিন্তু নালন্দা বিশ্ববিদ্যালয় উপস্থিত ছিল, এবং তার নামও কিন্তু তার থেকেও বেশি পৃথিবী জোড়া ছিল। এবং বলতে পারো সমগ্র পৃথিবী থেকেই কিন্তু যত ছাত্রছাত্রীরা যারা সঠিক পড়াশোনা করতে চাইতো, বিদ্যার্জন করবার যাদের লোভ ছিল, তারা কিন্তু নালন্দা বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হয়েছে এবং কঠিন প্রবেশিকা পরীক্ষা দিয়ে কিন্তু তবেই এখানে স্থান পেয়েছে। তবুও এখানে 10,000 ছাত্র ছিল উপস্থিত। তবে এই যে এত যে ছাত্রের আবাস ছিল এখানে, এবং 800 বছর ধরে যে তার জ্ঞানের ভাণ্ডারকে সে সেরা জায়গায় রেখেছিল, তার পিছনে কিন্তু কারণ ছিল যে কঠোর নিয়মকানুন, যেটা কঠোরভাবে মানা হতো, যার জন্য কিন্তু এখানে আইনগত দিক থেকে কোনো সমস্যা কখনোই হয়নি বলা যেতে পারে। এবার চলে আসি নালন্দা বিশ্ববিদ্যালয়ের বর্তমান যে পরিস্থিতি, মানে যে ধ্বংসস্তূপ, তার মোটামুটি 10% খনন করে পাওয়া গেছে, বাকিটা কিন্তু এখনও মাটির নিচেই রয়েছে। নালন্দা বিশ্ববিদ্যালয়ের এই ধ্বংসের পিছনে কিন্তু 3বার আক্রমণ রয়েছে, এবং সর্বশেষ যে আক্রমণ, যেটা এক্ষুনি বলছিলাম, বখতিয়ার খিলজি, যিনি ছিলেন কুতুবউদ্দিন আইবকের সেনাপতি এবং তুর্কি শাসক কুতুবউদ্দিন আইবকের সেনাপতি, যিনি সাম্রাজ্যবাদে বিশ্বাসী ছিলেন এবং লুট, সাম্রাজ্য দখল, এই বিষয়ে তার আগ্রহ ছিল। কিন্তু তারপরেও কিন্তু তিনি নালন্দা বিশ্ববিদ্যালয় আক্রমণ করেন, এবং তা আজকে যে নালন্দা বিশ্ববিদ্যালয়ের যে ধ্বংসস্তূপ, যার পরে আর নালন্দা বিশ্ববিদ্যালয় মাথা তুলে দাঁড়াতে পারেনি, তার পেছনে কিন্তু রয়েছে বখতিয়ার খিলজির মারাত্মক আক্রমণ। তার আগে বলে নিই যে আরও 2টো আক্রমণ কিন্তু এর আগে হয়েছে, যেটা প্রথম হয়েছিল হুন আক্রমণ, এবং সেই হুন আক্রমণে কিন্তু নালন্দা বিশ্ববিদ্যালয় অনেকটাই ধ্বংসপ্রাপ্ত হয়। পরবর্তীকালে স্কন্ধগুপ্তের বংশধরেরা কিন্তু নালন্দা বিশ্ববিদ্যালয়কে আবার পুনর্জীবিত করে, এবং তারপরে নালন্দা বিশ্ববিদ্যালয় আবারও মাথা তুলে দাঁড়িয়েছিল। কিন্তু এর পরে বাংলার শশাঙ্ক কিন্তু আবার আক্রমণ করে নালন্দা বিশ্ববিদ্যালয়, কিন্তু সেই সময়ও হর্ষবর্ধন, যিনি কিন্তু নালন্দা বিশ্ববিদ্যালয়েরই ছাত্র ছিলেন, সেই হর্ষবর্ধন কিন্তু নালন্দা বিশ্ববিদ্যালয়কে আবার পুনরুজ্জীবিত করেন, ক্ষতিপূরণ করে দেন। কিন্তু সব ক্ষতি পূরণ হওয়া সম্ভব নয়, যেটা হলো 1193 সালে যেটা হয়েছিল বখতিয়ার খলজির আক্রমণে। বখতিয়ার খলজির মারাত্মক আক্রমণে কিন্তু নালন্দা বিশ্ববিদ্যালয় পুরোপুরি শেষ হয়ে যায়। সবচেয়ে বড় ক্ষতি যেটা হয়েছিল সেটা হচ্ছে এখানে থাকা কয়েক লক্ষ অমূল্য পুস্তক, সেটা সংখ্যাটা কখনো বলা হয়ে থাকে 30 লাখ, কখনো বলা হয়ে থাকে 90 লাখ। তবে যেটাই হোক না কেন, 3টে পুস্তকালয় ভর্তি ছিল অমূল্য পুস্তকে। সেই পুস্তকগুলো কিন্তু পুরোপুরি জ্বালিয়ে দেওয়া হয়, এবং এতটাই নৃশংস ছিল সেই আক্রমণ যে বেছে বেছে বৌদ্ধ যে আচার্য ছিল, ছাত্রছাত্রীরা ছিল, বা অন্যান্য যে আবাসিকরা ছিল, তাদেরকে হত্যা করা হয়, অনেক সময় আগুনে ছুঁড়ে ফেলে দেওয়া হয়, এবং সবচেয়ে বড় কথা, যে আক্রমণটা হয়েছিল সেই পুস্তকালয়গুলোকে পুরোপুরি জ্বালিয়ে দেওয়া হয়। বলা হয়ে থাকে 3 থেকে 4 মাস জ্বলেছিল সেই আগুন, ধিকি ধিকি করে নালন্দা বিশ্ববিদ্যালয়ে আগুন জ্বলতে দেখা গেছে। এত পুস্তক সেগুলো পুড়ে ছাই হয়ে যায়, এবং আমাদের দেশে যে জ্ঞানের ভাণ্ডার সঞ্চিত ছিল, সেই জ্ঞানের ভাণ্ডারটাও কিন্তু নষ্ট হয়ে যায়। যদিও জ্ঞান কখনো শূন্য হয় না, জ্ঞানের আলো জ্বলবেই, তবুও যেগুলো পুস্তকে লিখিত ছিল, হস্তলিপি ছিল যেগুলো, সেগুলো তো সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। সেই জ্ঞান ফিরে পাওয়া বোধহয় সম্ভব নয়। তবে সেই চেষ্টা করেছেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি চেষ্টা করেছেন যে আবার নালন্দা বিশ্ববিদ্যালয়কে পৃথিবীর মানুষের সামনে নিয়ে আসতে। তবে ভারতবর্ষ শুধু একা নয়, এর পিছনে কিন্তু অন্যান্য দেশের সাহায্যও কিন্তু অবশ্যই রয়েছে, যার মধ্যে উল্লেখ করতে হবে সিঙ্গাপুর, উল্লেখ করতে হবে জাপান, উল্লেখ করতে হবে চীন,
বিশেষত দক্ষিণ কোরিয়া। এই সমস্ত দেশগুলো কিন্তু ভারতবর্ষকে সাহায্য করেছে নালন্দা বিশ্ববিদ্যালয়ের বর্তমান এই ক্যাম্পাস তৈরি করতে। তোমরা দেখতেই পাচ্ছ নালন্দা বিশ্ববিদ্যালয়ের ঢোকার মুখে এই এন্ট্রান্সের এই গেটটা, যেখানে নালন্দা ইউনিভার্সিটি বলে লেখা রয়েছে, এবং তার ভেতরে যে ক্যাম্পাসটা, এই ক্যাম্পাসটা কিন্তু বর্তমানে নালন্দা বিশ্ববিদ্যালয়কে রিপ্রেজেন্ট করছে। এবং এটা এতটাই বৃহৎ এবং সুন্দর ক্যাম্পাস যে চারিপাশে কিন্তু রয়েছে ওয়াটার বডিজ, এবং এখানে 200টারও বেশি বিল্ডিং রয়েছে, এবং এখানে যে সোলার সিস্টেম রয়েছে সেই সোলার সিস্টেম কিন্তু নালন্দা বিশ্ববিদ্যালয়কে পুরোপুরি কার্বন ফ্রি শক্তি যোগাচ্ছে। সেখানে শুধু ইলেকট্রিসিটির কাজ করছে তাই নয়, যে উদ্বৃত্ত ইলেকট্রিসিটি হচ্ছে, মানে সৌরলোক থেকে যে ইলেকট্রিসিটি তৈরি হচ্ছে সেটা কিন্তু তারা আবার সেখানকার রাজ্য সরকার বা পাওয়ার গ্রিডদের বেচতেও পারছে, যার মাধ্যমে নালন্দা বিশ্ববিদ্যালয়ের কিন্তু অনেকটা খরচ সাশ্রয় হচ্ছে এবং কিছুটা আয়ও হচ্ছে। তাই এই নালন্দা বিশ্ববিদ্যালয় যেভাবে বর্তমানে ক্যাম্পাস তৈরি করা হয়েছে, এখানে মোটামুটি কিন্তু 550-র বেশি ছাত্র থাকতে পারবে, থেকে পড়াশোনা করতে পারবে। এবং এখানে শুধুমাত্র পড়াশোনার জন্য নয়, এখানে স্টেডিয়াম রয়েছে ছাত্রদের খেলবার জন্য, এখানে রয়েছে 2টো অডিটোরিয়াম, এখানে রয়েছে অ্যাম্পি থিয়েটার, এবং এই অ্যাম্পি থিয়েটারগুলো তৈরি রয়েছে কিন্তু মূলত এখানে কোনো যদি অনুষ্ঠানের আয়োজন করা হয়, সেই অনুষ্ঠানটা যেন এই ওয়াটার বডিজ যে ঘিরে থাকা অ্যাম্পি থিয়েটারে দেখতে অনুষ্ঠিত হলে পরে সেটা সৌন্দর্য যেন প্রকাশিত হয়, সেভাবেই তৈরি করা হয়েছে। এবং তোমাদের বলে রাখি যে এই যে ক্যাম্পাসটা, এই ক্যাম্পাসে যে ওয়াটার বডি দেখতে পাচ্ছ তোমরা, এছাড়াও পুরো ক্যাম্পাসটাতে যে পরিমাণ ওয়াটার বডি রয়েছে বা জলভাগ রয়েছে, তাতে যদি 2.5 বছর বৃষ্টি না হয় তাহলেও কিন্তু নালন্দা বিশ্ববিদ্যালয়ের জলের অভাব হবে না। সেইভাবেই কিন্তু তৈরি রয়েছে এই জলভাগগুলো। বুঝতেই পারছো, পুরোপুরি জলভাগ এবং সবুজ দিয়ে ঘেরা রয়েছে এই ক্যাম্পাস। এবং এই ক্যাম্পাসের মধ্যে যে সোলার প্যানেলগুলো বসানো রয়েছে সেটা কিন্তু পুরোটাই ক্যাম্পাসকে কিন্তু কার্বন ফ্রি ইলেকট্রিসিটি দিচ্ছে। এবং সেই রাজ্যকেও কিন্তু অবশ্যই তোমাদের বলে রাখি যে নালন্দা বিশ্ববিদ্যালয় কোথায় তৈরি হয়েছে। আগেও ছিল বিহারে, যেটা আগে মগধ বলা হতো, সেখানে ছিল, কিন্তু বর্তমানেও কিন্তু বিহারের যেটা রাজগৃহ, বর্তমানে যার নাম হচ্ছে রাজগীর, সেখানে তৈরি করা হয়েছে নালন্দা বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস। এবং মোটামুটি ক্যাম্পাসের ভেতরটা কিন্তু আগের নালন্দা বিশ্ববিদ্যালয়ের স্ট্রাকচারটাকে ফলো করে তৈরি করবার চেষ্টা করা হয়েছে। নেট জিরো গ্রিন সাস্টেনেবল ক্যাম্পাস তৈরি করা হয়েছে নালন্দা ইউনিভার্সিটিতে, এবং মনে করা হচ্ছে যে এটাই বিশ্বের মধ্যে প্রথম বা সবচেয়ে বড় নেট জিরো গ্রিন সাস্টেনেবল ক্যাম্পাস। এখানে কিন্তু এনার্জি যাতে নষ্ট না হয় সেদিকে দেখা হচ্ছে। ইভেন যে সমস্ত ওয়েস্টেজগুলো, মানে টয়লেটের মাধ্যমে যে ওয়েস্টেজ বেরোতে পারে বা আরও যে নানা কারণে ওয়েস্টেজ বেরোতে পারে বা ব্যবহারকারীর জল, সেগুলোকেও কিন্তু রিসাইকেল করবার এখানে ব্যবস্থা রয়েছে। আর যে মোটর পাম্পিংগুলো রয়েছে, সেই মোটর পাম্পিংগুলো থেকে যে হিট জেনারেট হতে পারে, সেই হিট যাতে কোনোভাবেই ক্ষতি না করে সেটাকেও কিন্তু কুল করবার ব্যবস্থা রয়েছে। জিওথার্মাল সিস্টেম রয়েছে, যার মাধ্যমে কোনো রকম এয়ার কন্ডিশন ব্যবহার না করে ক্যাম্পাসকে, বিশেষত যেখানে ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে সেই জায়গাগুলোকে বা আবাসিক স্থলকে ঠান্ডা রাখা যায়, সেই ব্যবস্থা করা হয়েছে। মানে পুরোটাই কিন্তু ন্যাচারাল সিস্টেমের ওপর বিশ্বাস রাখা হয়েছে এবং সেই টেকনিককে ব্যবহার করা হয়েছে। আরও একটা ইনফরমেশন দিয়ে রাখি, নালন্দা ইউনিভার্সিটিতে যে টেকনিক ব্যবহার করা হয়েছে, আগামী 50 বছরে সেই টেকনিক যাতে ব্যবহার করা যেতে পারে এবং 50 বছরে কিভাবে কি দিকে চেঞ্জ হচ্ছে সেই কথা মাথায় রেখেই কিন্তু এখানকার সমস্ত টেকনোলজিক্যাল বলো, এডুকেশনাল বলো, সমস্ত দিকটা কিন্তু সেভাবেই তৈরি করা হয়েছে। তাই বুঝতেই পারছো বর্তমান নালন্দা ইউনিভার্সিটি সেটা বিশ্বের মধ্যে সাড়া ফেলতে চলেছে। 19শে জুন এই তারিখটা কিন্তু আমাদের ভারতবর্ষের জন্য কিন্তু
খুবই গুরুত্বপূর্ণ 19শে জুন 2024, কারণ এই দিনটাতে নতুন নালন্দা ইউনিভার্সিটির ক্যাম্পাস উদ্ঘাটন করলেন কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। এবং 18th লোকসভা নির্বাচনের পর তিনি আবার প্রধানমন্ত্রী হওয়ার পর কিন্তু এটাই ছিল তার প্রথম উদ্বোধন। এবং বিহারের নীতিশ সরকার কিন্তু এই পুরো ইউনিভার্সিটি ক্যাম্পাসের যে পুরো জমি সেটা দান করেছেন। মোটামুটি জমি 450 একর জমি কিন্তু রয়েছে নালন্দা ইউনিভার্সিটির এই ক্যাম্পাস তৈরি করবার জন্য। এবং মনে রেখো যে এই নালন্দা ইউনিভার্সিটির ভেতরে যত সিস্টেম রয়েছে সবটাই কিন্তু ন্যাচারাল সিস্টেমে করা হচ্ছে, যাতে এখান থেকে কোনো রকম কার্বন এমিশন না হয়, কোনো রকম দূষণ না হয়। তাই এটাকে বলা হচ্ছে নেট জিরো গ্রিন সাস্টেইনেবল ক্যাম্পাস। তাই বুঝতেই পারছো যে এই ক্যাম্পাস অবশ্যই দেশ এবং বিদেশ সবার জন্যই গুরুত্বপূর্ণ হতে চলেছে, সবার বড় আকর্ষণে পরিণত হতে চলেছে, যেটা ছিল আগে নালন্দা ইউনিভার্সিটির ঐতিহ্য। এবং এই ঐতিহ্যকে কিন্তু এগিয়ে নিয়ে যাওয়ার জন্যেই কিন্তু এত প্রচেষ্টা চলছে এবং উপস্থিত হয়েছে 17টা দেশের রাজদূত এবং প্রতিনিধি। তাহলে বুঝতেই পারছো যে এই ক্যাম্পাস কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে ভবিষ্যতের জন্য, আমাদের দেশের জন্য।